গুড আফটারনুন, ওয়েলকাম টু জয়েস ক্রিয়েটিভ গার্ডেন। আজকে রবিবার আর আজকে গল্প বলার দিন। তো এর আগে একটা হেমেন্দ্র কুমার রায়ের ভূতের গল্প তোমাদের পড়ে শোনাচ্ছিলাম, সেটা শেষ হয়ে গেছে। আজকে আমি একটা নতুন বই পড়ে শোনাবো, কিন্তু এটা ভূতের গল্প না। বইমেলা থেকে একটা অমূল্য সম্পদ কিনেছিলাম, দেখো সবুজ পাতা। এই সবুজ পাতায় শিশু কিশোর একাডেমির বই। এখানে খুব গুণী মানুষদের লেখা গ্রন্থ, কবিতা এগুলো আছে। আর এটা তৃতীয় শিশু কিশোর উৎসবে এই বইটা রিলিজ হয়েছিল। যেহেতু বৈশাখ মাস, সামনে 25শে বৈশাখ আসছে, তাই মনে হলো এটাই শুরু করি। হেমলতা দেবী রবীন্দ্রনাথকে নিয়ে কি লিখেছেন সেইটা তোমাদের পড়ে শোনাচ্ছি। এই দেখো, আশ্চর্য মানুষ রবীন্দ্রনাথ। তো আজকে কিছুটা অংশ তোমাদের পড়ে শোনাই। প্রথম স্বীকার করি কবিকে শিক্ষাব্রতী রূপে, শিক্ষাগুরু রূপেই আমরা তাকে প্রথম পেয়েছি। তিনি শুধু আমাদের শিক্ষাগুরু নন, বহুজনের। তার গুরুগিরি পাঠ মুখস্থ করে বিদ্যা গিলিয়ে শিক্ষার্থীকে বুলি আওড়ানো, তোতা পাখি করে তোলা নয়। নিজের সচেতন মন নিয়ে অন্যের মনকে জাগিয়ে তোলার সোনার কাঠি ছিল কবির অবচেতনার মধ্যে। যার মনকে তিনি স্পর্শ করতেন, তার অবচেতনায় সাড়া জাগত। এক কথায় কবিকে মন জাগানো গুরু বলা যেতে পারে। এই ব্যাপারে তার আরও একটু নূতনতর বিশেষত্ব ছিল। শিশু, বালক, বৃদ্ধা, যুবা সকলের মনে সাড়া জাগিয়ে তুলতে পারতেন তিনি তার মনের মতো হয়ে। গোড়ায় ধরা যাক শিশুদের মনের কথা ফোটানো নিয়ে। শুধু শিশু বইখানি লিখে তিনি শিশুদের মনের খোরাক জোগাননি। কত ভালোবাসা দিয়ে তিনি তাদের মনকে গড়ে তুলেছিলেন, যারা তার শিক্ষালয়ের শিশুদের প্রতি ব্যবহার দেখেছে তারাই তা জানে। প্রাণ দিয়ে শিশুদের যত্ন করতে চেয়েছেন। যে জায়গায় নিজের হাতে তাদের নামাতে খাওয়াতে পারতেন না, সে জায়গায় প্রতি মুহূর্তে শিক্ষালয়ে মাতৃজাতির অভাব অনুভব করতেন গভীরভাবে। শিশুরা মুখ মনের কথা মুখ ফুটে জানে না তারা। তাদের অস্ফুট কাকলির মধ্যে কবি খুঁজে পেতেন তাদের মনের ভাষা। কেউ তার বিদ্যালয়ের শিশুদের যত্ন নিয়ে ভালোবেসে আদর করছে, খাওয়াচ্ছে দেখলে তিনি নীরবে কত আশীর্বাদ বর্ষণ করতেন। যারা সে আশীর্বাদ পেয়েছে তারাই তা জানে। এক সময় কবি একখানি পত্রে তার কোনো আত্মীয়কে নির্দেশ করে লিখছেন, ছেলেদের যত্ন করিতেছেন ও বিদ্যালয়ের জন্য চিন্তা করিছেন। আপনার পত্রে এই সংবাদ পাইয়া আমি অত্যন্ত আনন্দ লাভ করিলাম। তাহাকে আমার আশীর্বাদ জানাইবেন। ব্রহ্মচর্যাশ্রমের গোড়ার দিকে তৎকালীন আশ্রম অধ্যক্ষ শ্রীযুক্ত ভূপেন্দ্রনাথ সান্যালকে লিখিত আর একখানি পত্রে ছাত্রদের প্রতি তার গভীর মনোযোগের পরিচয় সুস্পষ্ট। আশ্রম থেকে দূরে গিয়ে তিনি নিশ্চিন্ত নন। লিখছেন, তীব্র শীতের হাওয়া বইতে আরম্ভ করিয়াছে। এই সময় ছেলেদের স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ সতর্ক হইবেন। স্নানের সময় আপনারা কেহ উপস্থিত থাকিয়া ইহাই দেখিবেন যে স্নানের সময় তেল মাখিতে, জল ঢালিতে কেহ যেন অনাবশ্যক বিলম্ব না করে। তেলটা খোলা হাওয়ায় না মাখিয়া ঘরে মাখিলেই ভালো হয়। সেই সময় ভালো করিয়া যেন গা ঘষে। এমন করিয়া গা ঘষা আবশ্যক যাহাতে কিছু পরিশ্রম ও শরীরে উত্তাপ সঞ্চার হয়। তাহার পরে দ্রুত আসিয়া জল ঢালিয়া খসখসে তোয়ালে দিয়া গা বেশ করিয়া ঘষিয়া ফেলে। উপাসনার বস্ত্রের সঙ্গে একটা গরম কাপড় পরা বিশেষ দরকার। স্নানের পর ঠান্ডা লাগানো কোনো মতেই হিতকর নয়। ছেলেদের সর্দি হইলেই পায়ের তেলোয় গরম সর্ষের তেল মালিশ করানো উচিত। কবির মন যে মাতৃস্নেহে ভরা, এই পত্রে তা স্পষ্ট বোঝা যায়। আমরা কিন্তু কবির এই দিকটা একদমই জানতাম না।
হেমলতা দেবীর এই সুন্দর লেখায় কবির এই মাতৃস্নেহ ফুটে উঠেছে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, আমি আবার আসবো পরের রবিবার বাকি অংশ নিয়ে। আর এই দেখো, এই যে ছবিটা রবীন্দ্রনাথের, এটা এঁকেছেন অতুল বসু। তাহলে আজকে এটুকুই থাক। যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের সামনে এখন অনেক অজানা তথ্য নিয়ে আমি হাজির হব প্রতি রবিবার। সবাই ভালো থেকো।